বাংলাদেশ ভিয়েতনাম ম্যাচ নিয়ে এবং দেশের ফুটবল নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এমিলি ভাই, আসলে ম্যাচটা কেমন দেখলেন? একদম সরাসরি জিজ্ঞেস করছি। ম্যাচ যদি আপনি ওভারঅল পুরো ম্যাচে বিশ্লেষণ করেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচ থেকে আসলে তেমন কোনো পজিটিভ বার্তা আমরা পাইনি, যেটা সত্যি কথা। বরং যদি গেম প্ল্যান দেখেন বা যদি আমাদের মিস্টেক দেখেন, সেখানে অনেক ভুল ভ্রান্তি ছিল। যদি খেলা স্টার্টিং থেকে শুরু করেন, আমরা যে প্রথম গোলটা কনসিড করেছি সেটা আমরা ওন গোল হয়েছে, এবং সেকেন্ড গোলটা যদি দেখেন সেটা একটা সেট পিস থেকে হয়েছে। থার্ড গোলটি যদি দেখেন সেটাও তো আমাদের ডিফেন্ডার্স ফল্ট। সো আমাদের তো আসলে মেইন ম্যাচ হলো সিঙ্গাপুরের সাথে। তো সিঙ্গাপুরের ম্যাচের আগে ভিয়েতনামের সাথে আসলে যে খেলাটা আমরা খেলেছি, সেখানে যদি দেখেন যে পুরো টিমটা যদি আমাদের স্কোয়াড দেখেন, সেখানেও কিন্তু আসলে স্কোয়াডের কিন্তু ফুল স্ট্রেংথ অনুযায়ী আমাদের স্কোয়াডটা নাই। আমাদের দুইজন ইম্পর্টেন্ট প্লেয়ার, যেটা হলো যে তপু এবং রাকিব, এট দ্য সেম টাইম মোরসালিনোর একটা ইনজুরি রয়েছে। হামজা বড় একটা লং জার্নি এসে ম্যাচটা খেলেছে, এবং আপনি যদি দেখেন সমিত সোম ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। লাস্ট অনেক দিন ধরে কিন্তু লিগের ম্যাচ খেলে নেই, তারেক কাজী লিগের ম্যাচ নেই। আপনি যদি স্টার্টিং 11-এর বাকি প্লেয়ারদের দেখেন, এখানে অনেক প্লেয়ার, শ্রাবণকে যদি দেখেন, সে কিন্তু লিগের ম্যাচ কোনো ম্যাচ ডিরেক্ট গিয়ে খেলছে। সুতরাং আপনি যদি যে স্টার্টিং 11টা নিয়ে নেমেছেন, সেটাও কিন্তু আসলে প্রপার প্রিপেয়ার ছিল না এই ম্যাচের জন্য। তো যার কারণে আপনি যদি মিস্টেকগুলি দেখেন, সেটা কিন্তু আসলে এই প্লেয়ারদের ভ্রমণ ক্লান্তি, প্লেয়ারদের অ্যাবসেন্স, তারপরে হলো যে লিগে ম্যাচ না খেলা, সবকিছু মিলে ইম্প্যাক্টটা পড়েছে। এমিলি ভাই, একেবারে সোজা সরাসরি জানতে চাচ্ছি আর কি, যে আপনি যে কথাগুলো বললেন প্রত্যেকটাই যৌক্তিক কথাবার্তা। হাভিয়ের ক্যাবরেরা কি একদম কোনোভাবে কি মনে হচ্ছে যে একদম কপি বুক, সে একটা জিনিস কপি করে রেখেছে, সেই কপি বুকটাই হচ্ছে সবসময় সব ম্যাচে তার স্ট্র্যাটেজি সেম, তার সেম স্কোয়াড, দলে আরও ট্যালেন্ট রয়েছে, আরও অপশনস রয়েছে, সেগুলো বাজিয়ে না দেখা, বা স্কোয়াড সিলেকশনে তার যে হচ্ছে এক ধরনের একগুয়েমি, এখান থেকে কি আসলে হাভিয়ের ক্যাবরেরা বের হচ্ছে না? দিন শেষে ফুটবলাররা ম্যাচ হারলে পরে দোষ হয় ফুটবলারদের, কোচের দায় আসলে কতটুকু? না, পুরোটাই আপনাকে কোচের দায় দিতে হবে। কারণ আপনি যখন ভিয়েতনামের এগেনস্টে আপনি স্ট্র্যাটেজি সাজাবেন, এটা প্ল্যানিংটা কিন্তু আর এক সপ্তাহ আগে আপনি করেছেন, এবং আপনি কাকে কাকে খেলাবেন বা আপনি কোন প্লেয়াররা কখন ইউজ করবেন, এটা কিন্তু আপনি কিন্তু একটা ধারণা নিয়ে ওখানে গিয়েছেন। সুতরাং সেইটা এক্সিকিউট করতে গেলে যে আপনার যে মেধাটা দরকার, আমার কাছে মনে হয় যে কাবরেরা সেই মেধাটা, সে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচগুলো যদি দেখেন, এই ম্যাচটাও দেখেন, সেখানে সে অনেক ভুল ভ্রান্তি করেছে। মানে আপনি যেটা বলেছেন যে ভেরি ইম্পর্টেন্ট, দেখেন স্কোয়াডে অনেক পরিবর্তন সে করেছে, পরিবর্তন করে বাজিয়ে দেখতে গিয়ে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু টিমের সর্বনাশই সে করেছে, ভালো কিছু করতে পারেন। এবং আজকে ম্যাচটা যেটা আমি বললাম, আপনার সাইড বেঞ্চে কিন্তু এনাফ প্লেয়ার ছিল যারা স্টার্টিং 11 ডিজার্ভ করে, এবং তারা পরবর্তী সময় সেকেন্ড হাফে নেমে গিয়ে কিন্তু ভালো খেলেছে। ওয়াই নট দ্য প্লেন ফার্স্ট 11? হ্যাঁ, যদি বিশ্বনাথের কথাই বলি, জামাল গিয়ে ভালো করেছে, মুরসালিন যেহেতু আপনি খেলাবেন কেন, ওয়াই নট ফার্স্ট 11? হ্যাঁ, সুতরাং এরকম অনেক ব্যাপার ছিল। ও অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, আমরা যে 4 ব্যাক নিয়ে স্টার্ট করেছি, শাকিল আহাত্তব এবং তারেক কাজী 2 সেন্টার ব্যাক, রাইট ব্যাকে সাদ, লেফট ব্যাকে জায়ান। সো তাদের আসলে কমিউনিকেশন ঠিক ছিল কিনা, গোলকিপারের সাথে তাদের কমিউনিকেশন ঠিক ছিল কিনা, এখানে কিন্তু এই মিস্টেকের কারণে কিন্তু আমরা খুব আর্লি গোলগুলি কনসিড করেছি। এবং আপনি যদি এত হাই এনার্জেটিক টিমের সাথে খুব কুইক গোল কনসিড করেন, তখন কোনো ম্যাচ আপনার সুযোগ থাকে না। তো এটাই ম্যাচে কিন্তু আপনার ম্যাচটা ধরতে পারেননি, এবং সেকেন্ড হাফে গিয়ে আনফরচুনেট যে আমরা আরো গোল কনসিড করতে পারতাম। আপনি যদি দেখেন, সেটা আমরা লাকিলি আমরা লাকি যে আমরা গোলগুলি কনসিড করি, রেজাল্ট কিন্তু আরো খারাপ হতে পারতো। সুতরাং এটা আপনি যেটা বলেছেন, আমি প্লেয়ারদের এখানে তেমন কোনো দোষ দেব না, পুরোটাই আপনাকে কোচের স্ট্র্যাটেজিক্যাল ফল্ট। আমরা যদি একটু ব্যাকে ফিরে গেল বছর থেকে যদি শুরু করি, এইবার এমন একটা গ্রুপে আমরা ছিলাম, আমাদের স্কোয়াড হামজা, সমিত বা আরো কয়েকজন আসার পর এতটাই সমৃদ্ধ হয়েছিল যে খুব ভালো একটা চান্সেস ছিল এশিয়ান কাপে কোয়ালিফাই করা। কিন্তু ভারতের মাটিতে গিয়ে আমরা একটা ড্র করেই সন্তুষ্ট থাকলাম, ঘরের মাঠে এসে বেশ কিছু ক্লোজ ম্যাচ হচ্ছে আমরা শেষ পর্যন্ত জিততে হেরে গেছি বা ড্র করেছি এরকম। এবং প্রত্যেকটা ম্যাচেই কোচের স্ট্র্যাটেজিতে কিন্তু ভুল এসেছে। আমরা দেখা গেছে যে ভালো ফুটবলার রেখে আমরা সবাই ভালো ফুটবলার, বাট বেস্ট 11 রেখে অনেক সময় দেখা গেছে যে অনেককে আমরা আগে নামিয়েছি, এবং আপনি একটু আগে বলছিলেন যে যারা রিপ্লেস যারা করেছে তারাই আসলে ভালো খেলেছে। এই যে গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কোচের যে জার্নিটা, এই জায়গাটাতে বাফুফে কেন ফোকাস করছে না? আপনার সাথে আমারও একই কোশ্চেন। হ্যাঁ, আপনি যখন সারা পৃথিবীতেই দেখবেন, কোচ যখন সাকসেস না হয় ইন্টারন্যাশনাল এরিনাতে, তখন কিন্তু কোচদেরকে স্যাক করা হয়। সেটা হোসে মরিনো, পেপ গার্দিওলা, সবার লাইফে, মানে সব বিশ্বের সব নাম করা ইউরোপিয়ান ক্লাব থেকে শুরু করে সবারই এতে এসেছে এই ঝড়টা। হ্যাঁ, কোচিং পেশাটি হলো থ্যাঙ্কসলেস জব। আপনি এখানে যত ভালো করেন, এন্ড অফ দ্য ডে আপনি ভালো না করতে পারলে সাথে সাথে আপনাকে ওখানে থেকে আউট করে দেবে। সারা পৃথিবীতে এটাই নিয়ম। তো এখানে কাবরেরা কিন্তু অলমোস্ট 4 বছর প্লাস
সময় ধরে কাজ করছে এবং হ্যাঁ। আপনি যদি ভুল না করে 4টা থেকে 5টা ম্যাচ সে জিতছে মাত্র, জিতছে, হ্যাঁ। এবং সেগুলো আমাদের সাবকন্টিনেন্টালের দেশের সাথে। Exactly. হ্যাঁ, আপনি আসিয়ান কান্ট্রির দেশগুলির সাথে কিন্তু আমরা ওইভাবে কমপ্লিট করতে, মিডল ইস্টের Fight সাথে করতে পারেন, হ্যাঁ। এবং একটা জিনিস আপনি যদি একটু রিকল করেন, যেটা হলো যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই হোমে যেভাবে গোলগুলি কনসিড করেছি, সেই প্রতিচ্ছবি কিন্তু আজকের ম্যাচও যদি দেখেন, আমরা যদি থার্ড গোলটার কথা বলি, আপনার যদি মনে থাকে সিঙ্গাপুরের সাথে যখন 1-1 ড্র হয়, আমরা যখন সেকেন্ড গোলটা কনসিড করি, দেখেন সেম গোল কিন্তু থার্ড গোলটার মতো অলমোস্ট কাছাকাছি। ইসলাম ফান্দের ওই গোল কিন্তু তখন আমাদের ডিফেন্ডাররা দাঁড়িয়ে দিতে, সো মিস্টেক থেকে যদি আপনি সেগুলি পরবর্তী সময় সেম মিস্টেক পরের ম্যাচও হয়, দ্যাট মিন্স আপনি প্লেয়ারদেরকে সেই ভুলগুলি ধরিয়ে দিতে পারেননি। সুতরাং এরকমের কিন্তু প্রচুর মিস্টেক আমরা করি। অ্যাট দ্য সেম টাইম দেখেন গোলকিপিং পজিশনটা ইজ ভেরি ভাইটাল, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আপনার এক্সপিরিয়েন্স গোলকিপার আপনার হাতে থাকা অবস্থায় তাকে আপনি স্কোয়াডে নেননি, এবং যে রেগুলার এখানে খেলছে, মিতুল মার্মার এশিয়ান কাপ কোয়ালিফাই পারফরমেন্স তেমন একটা ভালো ছিল না, আবার ভালোও করেছে, আলোচনা সমালোচনার ভিতরে ছিল। তাকে ড্রপ করে আপনি শ্রাবণকে খেলালেন, যে হচ্ছে লিগে রেগুলার ম্যাচই খেলেনি, সাইড বেঞ্চে ছিল। লিগে বসুন্ধরা কিংসের মেইন গোলকিপার আনিসুর রহমান জিকো, তাকে হচ্ছে আপনি স্কোয়াডে রাখলেন না। তাকে যখন সাংবাদিকরা কোশ্চেন করা হলো হাভিয়ার কাবরেরাকে, সে বলল ফিউচার প্ল্যানিং এর কথা চিন্তা করে, বাংলাদেশের ফুটবলের ফিউচারের কথা চিন্তা করে শ্রাবণকে নিয়েছে। আমার ভবিষ্যতের অবশ্যই দরকার আছে ভাবার, তাই বলে সেটা কি বর্তমানকে বাদ দিয়ে কিনা? কখন আপনি তো আপনার রিসেন্ট যে ম্যাচ আছে সেটা নিয়ে আপনার প্ল্যান করতে হবে। এক্স্যাক্টলি। ভবিষ্যৎ তো পরে ঠিক করবে না, হ্যাঁ, ভবিষ্যৎ আপনি থাকবেন কিনা সেটারও তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আপনার তো জব ডিপেন্ড করে আপনার নেক্সট 2 ম্যাচের উপর, আজকের ম্যাচ এবং 31 তারিখে যে ম্যাচ। যদি আমি ভুল না করে থাকি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি আবারও তাকে এক্সটেনশন করে, এটা আমি বলবো যে এটা বড় একটা ভুল, নিজের পায়ে কোড়াল মারার মতো একটা সিদ্ধান্ত। এমিলি ভাই, আপনি যে জায়গাটাতে ছিলেন ওখান থেকে শুরু করি আর কি। আসলে একটা গসিপ, একটা গুঞ্জন শুরু হয়েছে আমাদের এই বিশ্বকাপের পরপরই সেপ্টেম্বরের দিকে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, এবং এটা হচ্ছে আমাদের হোম সয়েলে হওয়ার কথা, এবং একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে এইখানেও দলকে টেক ওভার করতে পারেন হাভিয়ার কাবরেরা। একটা কোচ 4 বছর ধরে সফলতার কথা বলতে গেলে জিরো। আমরা এশিয়ান কাপ খেলার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা সে মোটামুটি দায় তাকে নিতেই হবে। এই কোচের কাঁধে আবারও যদি হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের মতো গুরু দায়িত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে আসলে ফুটবল ফেডারেশনের জন্য এই সিদ্ধান্তটা হচ্ছে আসলে কতটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে? এটা পুরোটাই ভুল সিদ্ধান্ত হবে আপনি যদি কোচকে আবার এক্সটেনশন করেন, তাকে যদি সাফ ফুটবল পর্যন্ত দায়িত্ব দেন। হ্যাঁ, কারণ হলো এই কোচ তো আপনাকে এখন পর্যন্ত কিছু দিতে পারেনি তেমন কোনো, কারণ প্রত্যেকটা কোচের কিন্তু একটা ফিলোসফি থাকে, একটা প্লেইং স্টাইল থাকে। আমি যদি একটু নারী দলের দিকে খেয়াল করি, হ্যাঁ, পিটার বাটলার কিন্তু আর যাই হোক প্লেইং স্টাইলে কিন্তু একটা পরিবর্তন এনেছে। হাই লাইন আপ করুক, যেটাই করুক, বিল্ড আপ করার চেষ্টা করে, গোলকিপার থেকে খেলাটা স্টার্ট করে, তার একটা প্লেইং স্টাইল আছে। বাট আপনি দেখেন কাবরেরার প্লেইং স্টাইল আছে কিনা, কোন ম্যাচে সে কিভাবে স্টার্টিং 11 রান করাচ্ছে। আমাদের আসলে আমরা বিল্ড আপ খেলবো না লং বল খেলবো না অপোনেন্ট হাফে প্রেস করে বল কাউন্টার অ্যাটাক, কোনো গেম প্ল্যানে কিন্তু কোনো কিছুই নেই। আমরা যতটুকুই সাকসেস আসছে, ইন্ডিভিজুয়াল সাম ট্যালেন্টেড প্লেয়ার আমাদের এখানে জয়েন হওয়ার কারণে কিন্তু আমরা কিছুটা সফল পেয়ে গেছি কিছু জায়গায়, রাইট। যেমন হামজা চৌধুরী, শমিত, ফাহমুদুল বা যারাই আছে, জায়ান এবং আমাদের মুরসালিন রাকিবদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে। বাট ওভারঅল যদি আপনি ট্যাকটিক্যালি যদি চিন্তা করেন, সেখানে আসলে তার কোনো গেম প্ল্যান বলেন বা তার যদি নিজস্ব কোনো স্টাইল থাকে, সেটা সে এখানে কিছুই দিতে পারে না। তো সেখান থেকে তাকে আবার এক্সটেনশন করা, এটা আসলে আমি কোনো যৌক্তিকতা দেখি না। এবং আমি মনে করি এই ম্যাচের পরেই 31 তারিখে ম্যাচের পরেই আসলে আমাদের নতুন কোচ খোঁজা উচিত। হ্যাঁ, কারণ আপনি যেটা বলেছেন যে আমাদের সাফ যদি সেপ্টেম্বরে লং টাইম আমাদের টাইম থাকবে, হয়তো ফিফা ফ্রেন্ডলি খেলবো, আপনি হয়তো একজন পার্ট টাইম কোচ দিয়ে 1-2টা ম্যাচ চালাতে হবে। বাট আমাদের একজন কোচ লাগবে যে কিনা আমাদের দল এখন যেভাবে রিবিল্ড হচ্ছে, আমাদের দলে যেভাবে স্ট্রেংথ বেড়েছে, ওই লেভেলের একজন হাই প্রোফাইল কোচ বা একজন ভালো মানের কোচ, যার কিনা ইন্টারন্যাশনাল এরিনাতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, যে কিনা সাকসেসফুল কোচ। এরকম একজন কোচ যদি আপনি দিতে পারেন, আমাদের দলটা এখন যেভাবে স্টার্ট করছে এবং আমাদের দলের যে স্ট্রেংথ রয়েছে, সে হয়তো আমাদের দলে একটা ভালো প্লেইং স্টাইল, একটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আনতে পারে। কাবরেরা নিয়ে কথা শেষ করবে, একটু ছোট করে জানতে চাবো, কোনোভাবে কি মনে হয়েছে যে কাবরেরার পছন্দের কিছু ফুটবলার রয়েছে, তারা ঘুরে ফিরেই সবসময় তার স্কোয়াডে সুযোগ পাচ্ছে? অফ ফর্মে থাকার পরও বা হচ্ছে মিস্টেক করার পরও আমরা নতুন ফুটবলারদের হচ্ছে আসলে যেই ইটা দেওয়ার কথা ছিল, যে এক্সপোজারটা দেওয়ার কথা ছিল, সেটা কাবরেরা যুগে ফুটবলাররা পান নাই। দেখেন, এখন ব্যাপারটা হলো যে প্লেয়াররা লিগে পারফর্ম করে জাতীয় দলে খেলার জন্য। হ্যাঁ, আবার লিগে দেখবেন যে অনেক প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে থাকে, তারা জাতীয় দলে স্কোয়াড অটোমেটিক চলে আসে। বাট আবারও যারা পারফর্ম করে তারা কিন্তু সুযোগ পাচ্ছে। এমিলি ভাই, একটু জাস্ট এখানে থামাই, এবং লিগটা হচ্ছে আমরা লিগটা দেখি ফুটবলার বাছাই করি, কিন্তু যখন লিগ চলে তখন কাবরেরা থাকে ছুটিতে, স্পেনে থাকে বা অন্য কোথাও থাকে, তারপরও সে জাতীয় দলের কোচ।
না আমি ওই জায়গাতে আসছি, দেখেন সে কিন্তু লিগের ম্যাচ প্রপারলি ম্যাচ দেখে না, হ্যাঁ। তার অ্যাসিস্ট্যান্টকে হয়তো মামুন ভাই দেখে, বাট মামুন ভাইয়ের কথাও সে বা সাজেশন সে নেয় কিনা সেটাও আমি ঠিক জানি না। তো এইখানে আসলে তার এই খামখেয়ালি বা গাফিলতির কারণে কিন্তু আমার দলের স্কোয়াডে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার অ্যাবসেন্স থাকে, এবং আপনি যেটা বলছেন তার অটোমেটিক চয়েস কিছু প্লেয়ার রয়েছে যারা সবসময় দেখে আসলে মিস্টেক করলেও তারা থেকে যায়, হ্যাঁ। সুযোগ পাচ্ছে, এবং এটা নিয়ে আমরা বিগত দিনেও কথা বলেছি। এবং এক্সাম্পল বারবারই একটাই জানতে হয়, আপনার বসুন্ধরা কিংস টপ টিম, সেই টিমের রেগুলার গোলকিপারকে আপনি স্কোয়াডে নেননি, বাট ওই টিমের কিন্তু আপনি নিয়ে এবং সেখানে স্টার্টিং 11-এ খেলছেন, আপনি কিন্তু নিজেই কিন্তু সমালোচনা তৈরি করছেন। আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু অটোমেটিক এগুলি বলা মানে বলছি, তো সেইখান থেকে আমি বলবো যে এইগুলি এই জিনিসগুলি কিন্তু আমার কাছে মনে হয় অনেক দিন ধরে করছে, এবং এটা সে বাদ দিতে পারছে না, এবং এই বাদ না দেওয়ার কারণে কিন্তু আমরা একের পর এক ফেল করছি, সাফার করছি। এক্স্যাক্টলি এমএলই ভাই, আমাদের হাতে কিছু পটেনশিয়াল রয়েছে, স্পেশালি যদি হচ্ছে আন্ডার-20 টিমটার দিকে আমরা চাই। আমরা মালদ্বীপের দুর্দান্ত পারফরমেন্স দেখেছি রোনান সুলিভানের কাছ থেকে, আরও পটেনশিয়াল ফুটবলার আসছে বা ভবিষ্যতেও আসবে। এই যে আপনি বলছিলেন বাংলাদেশ টিমটা একটা বিল্ড আপের মধ্য দিয়ে যাচ্ছে বা সামনের দিনে আমাদের হাতে আরও অপরচুনিটিজ আছে, এই জায়গাটায় বাফুফে হচ্ছে আসলে কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারে কোচ নির্বাচনের ক্ষেত্রে, এবং সামনের সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। দেখেন কিউবা মিচেল একজন প্লেয়ার ছিল, হ্যাঁ, সেখানে বসুন্ধরা কিংসে খেলেছে, জাতীয় দলে ছিল, তাকে কিন্তু আবার আপনি স্কোয়াডে রাখেননি। সো আমাদের প্রবাসী যে প্লেয়ার আছে তাদেরকে হঠাৎ করে আপনি এনে আবার যদি বাদ দিয়ে দেন, তখন কিন্তু সেই প্লেয়ারগুলি কিন্তু আস্তে আস্তে তার খেলার আগ্রহটা হারিয়ে ফেলবে এখানে। সুতরাং এদেরকে কিন্তু পাইপলাইনে রাখতে হবে, এদের কিন্তু কোনো না কোনোভাবে আপনার টিমের সাথে রাখতে হবে। আপনি রোনান সোলেমানের কথা বলছেন, আন্ডার-20 সে ভালো করছে, বাট এই টুর্নামেন্ট খেলার পর সে যখন চলে যাবে, তার সাথে যদি আপনি কানেক্ট না থাকেন, সেও কিন্তু আস্তে আস্তে এখানে খেলার আগ্রহটা হারিয়ে ফেলবে। সুতরাং আমি যেটা বলবো যে হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, আরও অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কিনা আমাদের দেশকে সার্ভিস দিতে চায়, এবং আমি মনে করি যে আমাদের বাংলা জাতীয় দলকে একটা সময় এরা অনেক দিন সার্ভিস দিবে। এদের কিন্তু আমার কাছে মনে হয় যে গ্রুমিংটা খুব জরুরি, এদের সাথে টাচে থাকাটা জরুরি। যেভাবে যে প্রোগ্রেসে বাংলাদেশ ফুটবল ফ্যান যাচ্ছে ইজ ফাইন, বাট আমার কাছে মনে হয় যে এদের সাথে যেন রিলেশনটা ডিস্টেন্স না হয়। হ্যাঁ, আমরা যেভাবে হামজাকে যেভাবে ট্রিটমেন্ট করি, যে ট্রিট করি তাদেরকে, রোনান সোলেমানের কথা ফ্যান্টাস্টিক, দুইটা গোল করেছে। আমাদের কিন্তু জানেন এসবিক এবং জাতীয় দল একটা পজিশনে কিন্তু আমরা খুব সাফার করছি, হ্যাঁ। হতে পারে নাম্বার 9 বড় একটা অপশন, বাট তাকে কিন্তু ওই সুযোগটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু স্টিল ইয়ং, তাকে যদি আপনি আস্তে আস্তে জাতীয় দলের সাথে সুযোগ দেন, ট্রেনিং সেশন করান, সে দেখবেন একসময় আপনার জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে। সুতরাং এদেরকে ভুলে যাওয়া যাবে না। এক্স্যাক্টলি এইটার সঙ্গে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা পাকিস্তানের এগেইনস্টে জিতেছি, কিন্তু লোকাল ফুটবলারের সঙ্গে বিদেশি ফুটবলারের একটা দূরত্ব কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে লোকাল অনেক ফুটবলার, অনেক না দু একজন ফুটবলার তাকে ঠিকমতো পাস দিচ্ছে না। এটা নিয়েও হচ্ছে আসলে বিশ্লেষণ হতে পারে, আসলে ঠিকমতো পাস দিচ্ছে না নাকি দেওয়ার সুযোগ ছিল না। অনেক ক্ষেত্রেই খোলা চোখে মনে হয়েছে যে খুব সহজ পাস দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা তারা দেয়নি। এই জায়গাটা হচ্ছে আসলে বাফুফে কিভাবে এই দূরত্বটা ঘোচাতে পারে? না, এটা যেহেতু খুবই আন্ডার-20, দ্যাট মিনস দে আর নট ম্যাচিউরড। হ্যাঁ, দেখেন আর যে কয়েকটা ট্রেনিং সেশন করে গেছে, ইটস নট এনাফ। সত্যি টিম কম্বিনেশনের জন্য হয়তো প্রথম ম্যাচ খেলেছে, তাদের ভিতরে কমিউনিকেশন হয়নি, বাট যদি কেউ ইন্টেনশনালি রোনান সোলেমানকে যে কসে, সেটা একান্তই এটা খুবই খারাপ হবে। বাট আমার কাছে মনে হয় মানে এই লেভেলের প্লেয়াররা তো এত তাড়াতাড়ি আসলে এটা করার কোনো ওয়ে নেই, সুযোগ না। আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ যখন খেলবে রোনান সোলেমান, অফকোর্স স্টার্টিং 11 শুরু করবে, তখন যারা মিডফিল্ড থাকবে, যারা স্ট্রাইকার থাকবে, তাদের আমার কাছে মনে হয় যে সমন্বয়টা আরও ভালো হবে। ভালো হলে কিন্তু আপনার টিমের জন্যই ভালো হবে। সুতরাং এটা এখানে করার কোনো রাস্তা নেই। এক্স্যাক্টলি, আমাদেরও প্রত্যাশা থাকবে এই যে ছোট ছোট যে জায়গাগুলো আছে, এই জায়গার গ্যাপগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি, হয়তো একটা ইতিবাচক রেজাল্ট পাবো। ধন্যবাদ এমএল ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে।